রাজধানীর পল্লবীতে শিশু রামিস আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় সোহেল রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। ২ জুন থেকেই শুরু হচ্ছে আলোচিত এই মামলার সাক্ষ্য গ্রহণ। মামুন হোসাইনের প্রতিবেদন। সোমবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আনা হয় চাঞ্চল্যকর রামিসা হত্যাকাণ্ডের আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে। পরে পুলিশের কড়া নিরাপত্তায় তাদের এজলাসে তোলা হয়। অভিযোগ গঠনের শুনানিতে প্রথমে রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আদালতে রামিসার সাথে ঘটা নৃশংস ঘটনার বর্ণনা তুলে ধরে অভিযোগ গঠনের আবেদন জানান। এ সময় আসামি পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আসামিদের নির্দোষ দাবি করেন। পরে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক। মাননীয় ট্রাইব্যুনাল এই সাবমিশনে সন্তুষ্ট হয়ে আগামীকাল রাষ্ট্রপক্ষে সাক্ষী উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এবং একই সাথে আগামীকাল থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া একটানা চলিতে থাকিবে। এদিকে আসামি নিজেকে বাঁচানোর উদ্দেশ্যে বিভিন্ন সময় নানাজনকে জড়িয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন বলে জানান পাবলিক প্রসিকিউটর। এই ধরনের বক্তব্য কোথাও আসে নাই এবং তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আসামিরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলে আদালত থেকে অনুকম্পা পাওয়ার জন্য এবং মামলার গতিবিধিকে ভিন্ন জায়গাতে প্রবাহিত করার জন্য অনেক সময় আসামিরা কিছু বলতে চায়। এই মামলায় সরাসরি সাক্ষী নেই দাবি করে আদালতের কাছে আসামির অব্যাহতি চেয়ে আবেদন করেছেন আসামি পক্ষের আইনজীবী। আজকে যেহেতু 4 শুনানির দিন আমরা অব্যাহতি চেয়ে শুনানি করেছি, আমরা অব্যাহতি চেয়েছি। যেহেতু এই মামলাগুলো চাক্ষুষ সাক্ষী ছিল না, আমরা এই জন্য অব্যাহতি চেয়েছি। মামলায় রামিসার বাবা মা, বোন, প্রতিবেশী ও পুলিশের 6 সদস্যের 18 জনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। মামুন হুসাইন, ৭১, ঢাকা। পটুয়াখালীর কলাপাড়ায় এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। ফোরকান হাওলাদার নামের এক ইলেকট্রিশিয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। কলাপাড়ার বাদুরতলি সুইস এলাকায় রোববার রাতে এ ঘটনা ঘটে। ধর্ষণ চেষ্টার অভিযোগে ভুক্তভোগী ওই নারী সোমবার সকালে মামলা করেছে। মামলায় তিনি অভিযোগ করেন, রোববার রাতে তার ঘরে বিদ্যুতের সমস্যা দেখা দিলে ইলেকট্রিশিয়ান ফোরকানকে খবর দেয়া হয়। এ সময় একা পেয়ে ফোরকান তাকে ধর্ষণের চেষ্টা করে। তার চিৎকারে পাশের ঘর থেকে তার স্বামী এবং সন্তান দৌড়ে গিয়ে ফোরকানকে আটক করে। পরে তাকে পুলিশে দেয়া হয়। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ধর্ষণ চেষ্টার মামলার ফোরকানকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ আদালতে তোলা হবে। 8 দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যু বাংলাদেশে নজিরবিহীন ঘটনা বলে মন্তব্য করেছে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। স্বাস্থ্য মন্ত্রণালয় মন্ত্রী সচিবদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন। এমন ঘটনা তদন্তে স্বাস্থ্য অধিদপ্তরের কমিটির সঙ্গে কাজ করবেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল ফয়সাল সিদ্দিকী। আইনের ফাঁকফোকরে প্রকৃত দোষী বা প্রতিষ্ঠান পার পেয়ে না যায় সেজন্য সর্বোচ্চ সহযোগিতা দেয়া হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল। এ সময় স্বাস্থ্যমন্ত্রী সরকার সাখাওয়াত হোসেন বকুল 8 দিন হাসপাতালে সাংবাদিকদের উপর হামলার নিন্দা জানান। তিনি বলেন, নবজাতকের মৃত্যুর ঘটনায় বুধবারের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে কমিটি। তদন্ত হবে 3 দিনের ভিতরে, সেই তদন্ত রিপোর্ট 3 তারিখের মধ্যে দাখিল হবে। এটার তদন্তে আইনানুগ কোনো বিষয় জড়িত যতটুকু আছে তা জানার জন্য বা কিভাবে জিনিসটাকে আইনানুগভাবে করা যায় সেটার জন্য অ্যাটর্নি জেনারেল মহোদয়কে আমরা ইনভাইট করেছি। উনি ওনার আরেকজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এখানে উপস্থিত ছিলেন। আমরা কি কি কার্যক্রম করেছি, কিভাবে করতেছি ওনাকে অবহিত করেছি। ওনার আইনানুগভাবে যা উপদেশ আমাদেরকে দেওয়া, উনি আমাদেরকে উপদেশ দিয়েছেন। সামগ্রিক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে স্বাস্থ্যমন্ত্রী মহোদয় এবং যারা দায়িত্বশীল তারা অত্যন্ত আন্তরিক, এটা তো অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক, এবং এর প্রকৃতপক্ষে যদি কোনো দায় থাকে সেটা আইনে রূপণ করা এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করার যে প্রক্রিয়া, আইনি প্রক্রিয়া আমাদের দেশে আছে সেগুলো যথাযথভাবে অনুসরণ করা। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ শেষে নৌপথে কর্মস্থলে ফিরছে কর্মজীবী মানুষ ও তাদের পরিবারের সদস্যরা। রোববার থেকে রাজবাড়ী, দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে কর্মস্থলে ফেরা মানুষের
ঢল নামে। বেলা বাড়ার সাথে সাথে 3 নম্বর, 4 নম্বর ও 7 নম্বর ঘাট যাত্রী ও যানবাহনে পূর্ণ হয়ে উঠছে। প্রতিটি ফেরিঘাটে দূরপাল্লার বাসগুলো আসার পর বাস থেকে নেমে যাত্রীরা পায়ে হেঁটে ফেরিতে উঠছেন। একই চিত্র লঞ্চ ঘাটেও। মুহূর্তেই যাত্রীতে ভরে যাচ্ছে লঞ্চগুলো। অনেক লঞ্চে ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন দেখা গেছে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক সালাউদ্দিন জানান, এবছর ভোগান্তি ছাড়াই ঈদযাত্রা করছে মানুষ। আর দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে বর্তমানে 17টি ফেরি ও 20টি লঞ্চ পারাপার করছে। এদিকে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বিশ্ববাজারে দাম বাড়তি থাকলেও গেল 3 মাসে বিএনপি সরকার জ্বালানি তেলের দাম বাড়ায়নি। সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, তবে সরকারের সব সিদ্ধান্তে জনগণকে সন্তুষ্ট করা যাবে না। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় অনেক ধরনের সিদ্ধান্ত নিতে সরকার বাধ্য হয়। এ সময় তথ্যমন্ত্রী আরও জানান, সরকার গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেনি। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কারো বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়নি। আমদানি নির্ভর একটি দেশ, আমাদেরকে জ্বালানি আমদানি করে চলতে হয় এবং আমাদের সম্মানিত বিদ্যুৎ মন্ত্রী, প্রতিমন্ত্রী তারা নিয়মিতই এই বিষয়ে জাতিকে অবহিত করেছেন, পরিসংখ্যান দিয়েছেন। আবার সংকট এখনো কিন্তু কাটে নাই, আবার আমাদেরকে আমদানি করেই চলতে হবে। এই সব বিষয়টা মাথায় রেখেই সরকারকে পরিচালনা করতে হয়। জনতুষ্টবাদী সিদ্ধান্ত গ্রহণ করাটাই কিন্তু সরকারের একমাত্র কাজ নয়। সরকারের কাজ হচ্ছে দীর্ঘমেয়াদে সুশাসন বজায় রাখা। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দেন। প্রধানমন্ত্রীর কাছে দেওয়া পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেছেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন। তিনি রাঙ্গামাটি আসনে নির্বাচিত সংসদ সদস্য। ঈদুল আজহার ছুটি শেষে খুলেছে সরকারি, বেসরকারি অফিস, আদালত, ব্যাংক, বিমা সহ বিভিন্ন প্রতিষ্ঠান। ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। সোমবার ভোর থেকে ফেরি, রেল স্টেশন, লঞ্চঘাটে দেখা গেছে মানুষজনের উপচে পড়া ভিড়। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ঈদের ছুটি শেষ হলেও ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে যানবাহনের তেমন চাপ নেই। কোথাও যানজট বা যানবাহনের ধীর গতি না থাকায় স্বস্তিতে যাতায়াত করছেন যাত্রীরা। এদিকে ভোর থেকে ঢাকা জামালপুর রেলপথের সব স্টেশনে উপচে পড়া ভিড় দেখা গেছে। ট্রেনের ভিতরে জায়গা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠছে নারী পুরুষ। যাত্রীরা বলছেন, ট্রেনের টিকিট পাওয়া নিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। এই যে লাইনে দাঁড়ায় আছে, ট্রেনের টিকিট নয়, কিন্তু অনলাইনে টিকিট করতে গেলেও টিকিট থাকে না। জামালপুর থেকে আজমপুরের ভাড়া হলো 300, বাস ভাড়া নিতে আছে 500 টাকা করে। ঈদ উপলক্ষে 500 টাকার কম যাত্রী উঠাইতেছে না। জামালপুর স্টেশনের স্টেশন মাস্টার জানান, ট্রেনে যাত্রীর চাপ থাকায় দাঁড়িয়ে যাত্রী নেওয়া হচ্ছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা সমস্যা আমাদের দৃষ্টিগোচর হয়নি। তো যাত্রী সেবার মান সর্বাত্মক পর্যায়ে সর্বচেষ্টা দিয়ে আমরা অব্যাহত রাখার চেষ্টা করছি। এদিকে ভোর থেকে কর্মস্থলে ফেরা মানুষের ঢল নেমেছে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ও লঞ্চ ঘাটে। সোমবার ভোর থেকে চাপ বাড়লেও তেমন কোনো যানজট ও ভোগান্তি নেই। প্রতিটি ফেরিঘাটে দূরপাল্লার বাস আসার পর যাত্রীরা নেমে পায়ে হেঁটে উঠছে ফেরিতে। একই চিত্র দেখা গেছে দৌলতদিয়া লঞ্চ ঘাটে। পথে আমাদের কোনো সমস্যা নাই, আমাদের যাত্রাতে আমরা খুব রিল্যাক্সেবল যাত্রা করছি এবং না, এবার কোনো সমস্যা হয়নি, এবার খুব ভালো মতোই গেছে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক জানান, এবার ভোগান্তিহীন ঈদ যাত্রা উপহার দিতে আগে থেকে প্রস্তুতি নেওয়া হয়েছিল। এদিকে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে রাজধানীতে ফেরা মানুষের ভিড় বেড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে। নদী পারাপারে ভোগান্তি না থাকায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। শাকিলা সিথি, ৭১। চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুর ঘিরে সরকার বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা হাতে নিয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতির পর সেখানে একটি আধুনিক কারাগারের পাশাপাশি 2টি পুলিশ একাডেমি নির্মাণ করা হবে। দুর্গম পাহাড়ি এই অঞ্চল নিয়ে নতুন মাস্টার প্ল্যান করছে চট্টগ্রাম জেলা প্রশাসন। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ও ছবিতে প্রতিবেদন।
চট্টগ্রাম শহর লাগোয়া সীতাকুণ্ডের পাহাড়ি দুর্গম এলাকা জঙ্গল সলিমপুর একসময় কার্যত অঘোষিত নিষিদ্ধ অঞ্চল ছিল। এলাকার লোকজনের ভাষায় এলাকাটি ছিল রাষ্ট্রের ভেতর যেন আরেকটি আলাদা রাষ্ট্র, ছিল সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে। এই অবস্থা থেকে জঙ্গল সলিমপুর উদ্ধার করে একটি সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলতে নানা পরিকল্পনা নিয়েছে সরকার। এখানে আধুনিক সুযোগ সুবিধা নিয়ে নতুন পুলিশের একটি এলিট ফোর্স ও একটি সাধারণ ফোর্স একাডেমি তৈরির নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওখানে এই পুলিশ একাডেমি ছাড়াও পুলিশের বিভিন্ন বিশেষায়িত সংস্থা এবং অন্যান্য কিছু সরকারি সংস্থারও ট্রেনিং সেন্টার, ট্রেনিং স্কুল এবং বিভিন্ন স্থাপনা হওয়ার পরিকল্পনা আছে বলে আমি জানি। এছাড়া নির্মাণ করা হবে প্রশিক্ষণ কেন্দ্র ও সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। এলাকার 1.5 লাখ বাসিন্দার জীবনমান উন্নয়নেও নেওয়া হচ্ছে বেশ কটি প্রকল্প। এসব প্রকল্প অনুমোদনের জন্য পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। মূলত এই রাস্তা এবং এই দুটি পার্মানেন্ট ক্যাম্প স্থাপন করার পর তারপরে আমাদের ডেভেলপমেন্ট কাজগুলো, আমাদের যে বিভিন্ন দপ্তর, বিভিন্ন সংস্থা, বিশেষ করে জেলখানা, অন্যান্য ডিপার্টমেন্ট, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ বাহিনী, তাদের যে ডিমান্ড আছে, তাদেরও বিভিন্ন ওখানে তাদের একটা স্থাপনার ডিমান্ড আছে, যে বিষয়গুলো আছে পরিসংখ্যান ডিপার্টমেন্ট, সেগুলো নিয়ে আমরা কাজ করব। জেলা পুলিশের কর্মকর্তারা জানান, জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসী মুক্ত করতে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এই সাম্রাজ্য তাদের যে বিরাট একটা ইন্টারেস্টের যে ভাড়া পড়েছে বা সেট পড়েছে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী আসার কারণে, তো এটা তারা একটা মুখিয়ে ছিল যে কোনো সময় তারা এটার ব্যাপারে কোনো কাউন্টার কোনো কিছু করবে। তো ওইটা থেকেই করা, কিন্তু এটা আসলে তার তো টেকার সুযোগ নাই। তখন রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র বা দেশের ভিতরে দেশ থাকবে আর আমরা ওই বসে থাকবো। আমরা এখানকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য, এই জনপদের শান্তি ফিরে নিয়ে আসার জন্য আমাদের তরফ থেকে আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে আমাদের যা যা করণীয় আমরা তো করব। জঙ্গল সলিমপুরে 2টি মেগা পুলিশ ট্রেনিং সেন্টার নির্মাণ করা গেলে পুলিশের দক্ষতা বাড়বে আর আধুনিক পুলিশিং ব্যবস্থায় নতুন দিগন্ত খুলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। মনিরা কাজুরি, ৭১। যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে 10 থেকে 12 জনকে পুশিনের চেষ্টা ব্যর্থ করেছে বিজিবি সদস্যরা। সোমবার গভীর রাতে বেনাপোল সীমান্তের সাদিপুর মাঠ দিয়ে কাঁটাতারের বেড়া খুলে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করলে বিজিবির শক্ত অবস্থানের কারণে তা ব্যর্থ হয়। যশোর 49 বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, বিএসএফ রাতে সীমান্তের লাইট বন্ধ করে দিয়ে 100 থেকে 110 জনকে ঠেলে পাঠানোর জন্য জমায়েত করে। পরে সীমান্তে 10 থেকে 12 জনকে ঠেলে পাঠানোর জন্য কাঁটাতারের বেড়ার পাশে রাখা হয়। বিজিবি সীমান্তে কঠোর অবস্থানে থাকায় তারা ব্যর্থ হয়। সাভারের চামড়া শিল্পনগরে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগারে না করায় বিপাকে 160টি ট্যানারির মালিক। রপ্তানিমুখী এই শিল্প হারিয়েছে আন্তর্জাতিক বাজার, চামড়ার দাম নেমেছে 200 টাকার ঘরে। নতুন করে সেন্ট্রাল ট্রিটমেন্ট প্ল্যান্ট করার পাশাপাশি ট্যানারি মালিকদের নিজ উদ্যোগে বর্জ্য পরিশোধনাগার করতে বলছে সরকার। তবে এতে আগ্রহ কম বেশিরভাগ মালিকের। রায়ান বিন আমিনের প্রতিবেদনে বিস্তারিত। 2017 সালে ঢাকার হাজারীবাগ থেকে সাভারে নেয়ার পর থেকে আন্তর্জাতিক বাজার হারাতে থাকে ট্যানারিগুলো। এর প্রধান কারণ পরিকল্পনা অনুযায়ী সিইটিপি বাস্তবায়ন করেনি চীনা প্রতিষ্ঠান। এতে দূষিত হতে থাকে পরিবেশ ও পাশের ধলেশ্বরী নদী। মাত্র একটি ট্যানারি ছাড়া এই শিল্পনগরে আর কেউ লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ পাচ্ছে না। এমন অবস্থায় চামড়া শিল্পের বাজার ঠিক রাখতে নতুনভাবে সিইটিপি করার পাশাপাশি ট্যানারি মালিকদের নিজ উদ্যোগে ইটিপি প্ল্যান্ট করার কথা বলছে সরকার। ইতিমধ্যে 6টি ট্যানারি ইটিপি স্থাপনের অনুমতি পেয়ে প্ল্যান্ট স্থাপন করেছে সদর ট্যানারি ও বে ট্যানারি। তবে অনেক মালিক মনে করেন সিইটিপি ছাড়া ইটিপি করে লাভ হবে না। সিইটিপির সাথে সাথে ইটিপির সাথে সাথে সলিড ওয়েস্টেরও ব্যবস্থা করতে হবে। সলিড ওয়েস্ট যদি ব্যবস্থা না করে শুধু ইটিপি করেই এলডব্লিউজি সার্টিফিকেট পাওয়াটা সম্ভব হবে না। এই সরকার যদি আমাদেরকে সহযোগিতা করে, আমরা এইখান থেকে আমরা হয়তো বা 10 থেকে 12 বিলিয়ন আমাদের এক্সপোর্ট, যেটা চামড়া বা চামড়াজাত পণ্য, এটা অর্জন করা সম্ভব। এদিকে শুধু ট্যানারির সংকট নয়, পশুর শরীর থেকে চামড়া ছাড়ানোর সময় পুরুত্ব কমিয়ে ফেলাকেও দরপতনের অন্যতম কারণ হিসেবে মনে করছেন চামড়া ব্যবসায়ীরা। আফার যে মালগুলা 14, 16, 18 এদের যে ফুডারের যে মালগুলা, ব্যাগের যে মালগুলা, এগুলো বিশেষ করে লেস কাটের কারণে আমরা কাভার করতে পারি না।
এই মোটা মালগুলো তো আমাদের কাছে এখন হয় না। যেটা হয় সেটা আছে লেস কাটের কারণে মালটা কোয়ালিটি করতে পারে না। কেমিক্যাল পরিপূর্ণ খাওয়ায় যদি মাল বাদ যায় তাহলে একটা ব্যবসায় কীভাবে থাকে? কেন্দ্রীয় পরিশোধনাগার না করে শুধু ইটিপি স্থাপনের মাধ্যমে কতটা সুদিন ফেরানো সম্ভব চামড়া শিল্পের, সেটি এখন দেখার অপেক্ষা। পিন্টু হাজং, ৭১। বিমানবন্দরে পাখি দমনে গুলি থাকলে পিস্তল নেই, আবার পিস্তল থাকলে নেই শুটার। ফলে যে কোনো সময় দুর্ঘটনার ঝুঁকি নিয়েই চলছে বিমান চলাচল। এবার এ থেকে বের হতে উচ্চ পর্যায়ের কমিটি করেছে সরকার, যার নেতৃত্বে থাকবেন খোদ বিমানমন্ত্রী। মোহন ইসলামের প্রতিবেদন। ২০২৫ সালের ২৬ জুন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড়াল দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। তবে বিপত্তি ঘটে মাঝ আকাশে। পাখির সঙ্গে আঘাত লাগে বিমানের পাখার। দ্রুত আবার শাহজালালে ফিরে আসে উড়োজাহাজটি। ঢাকাসহ দেশের সবকটি বিমানবন্দরে উড়োজাহাজের সঙ্গে পাখির ধাক্কার ঘটনা নেহায়েত কম নয়। প্রায় সময় এমন দুর্ঘটনায় পড়ে উড়োজাহাজ। ঢাকা, চট্টগ্রাম আর সিলেট বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করে। এর মধ্যে ঢাকার বিমানবন্দরে প্রযুক্তি থাকলেও এর ব্যবহার খুব বেশি নেই, আর বাকি দুটিতে নেই পর্যাপ্ত ব্যবস্থা। এই সিস্টেমটা বর্তমানে আমাদের পার্শিয়ালি সার্ভিসেবল। তার মানে এটার কয়েকটা কম্পোনেন্ট আছে। এটার ফার্স্ট একটা কম্পোনেন্ট আছে ম্যানুয়াল এবং আপনার হচ্ছে অটোমেটিক। অটোমেটিক যে কম্পোনেন্টটা আছে লাইক গ্যাস ক্যানন, মানে কিছুক্ষণ পরপর এটা একটা সাউন্ড তৈরি করে। তারপর আবার আরেকটা আছে হচ্ছে অ্যাকাউস্টিক, যেটা আপনার বিভিন্ন ধরনের পাখির শব্দ তৈরি করে তাড়ানোর জন্য। আর যেটা গ্যাস ক্যানন বললাম, অনেকক্ষণ পরপর একটা জোরে একটা শব্দ হয়, যেটা পাখি বা পশু পাখিগুলি ভয় পায় আর কি। যশোর, সৈয়দপুর, বরিশাল, কক্সবাজার থেকে চলাচল করে অভ্যন্তরীণ রুটের বিমান। এসবের কয়েকটিতে পিস্তল থাকলে গুলি নেই, গুলি থাকলে বার্ড শুটার নেই। এমন অবস্থায় বিমান চলাচল করছে। বার্ড স্ট্রাইক নিয়ে গবেষণা করিয়েছে বেবিচক, যেখানে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা সুপারিশ করা হয়েছে। তা বাস্তবায়নে গঠন করা হয়েছে একটি কমিটি। মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে সভাপতিত্বে একটা কমিটি করা হয়েছে। এখানে আপনার সিটি কর্পোরেশন থেকে শুরু করে আমার অন্য যারা স্টেক হোল্ডার আছেন, পুলিশ থেকে শুরু করে আমার বাহিনী যারা আছেন এখানে, সশস্ত্র বাহিনীর থেকে শুরু করে আমাদের সিভিল এভিয়েশন, অনেকগুলি এন্টিটি, অন্য কিছু মন্ত্রণালয় মিলিয়ে একটা কমিটি করা হয়েছে। এই কমিটির এখন কাজ হচ্ছে যে উপায়গুলি খুঁজে বের করা এবং যে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম যে প্রপোজালগুলি আছে এগুলি বাস্তবায়ন করা। ভবিষ্যতে দেশের বিমানবন্দরগুলোতে পাখির উপদ্রব শূন্যের কোটায় নিয়ে আসতে চায় বেবিচক। মোহন ইসলাম, ৭১, ঢাকা।